আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে টেবুলার ছক বা বিভিন্ন ছকের সাহায্যে হিসাব সমিতির উপর লেনদেনগুলোর প্রভাব। আর এই টপিকস থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং একটু গুরুত্ব দিয়ে এই টপিকসটা দেখতে হবে, যাতে এগুলো নির্ণয় করতে যায় বা এগুলা দেখাতে যায় যেন কোনো ভুল না হয় আর কি। তো এখানে কতগুলো লেনদেন দেওয়া আছে। লেনদেনগুলো আমরা একটু পড়ি। জানুয়ারি 1 তারিখে জনাব কামাল 20,000 টাকা নগদ, 50,000 টাকার আসবাবপত্র এবং 5,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন। জানুয়ারি 5 তারিখে নগদে পণ্য ক্রয় করছে 20,000 টাকা। জানুয়ারি 10 নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা, 50,000 টাকা। এরপরে জানুয়ারি 15 তারিখে বাকিতে পণ্য ক্রয় আছে 10,000 টাকা। এইভাবে করে ব্যাংক জমা, ধারে পণ্য ক্রয়, বিক্রয়, ধারে সেবা প্রদান, বার্তা প্রদত্ত হলো, ব্যাংক উত্তোলন, অনেকগুলো লেনদেন দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই প্রত্যেকটা লেনদেন অ্যানালাইসিস করে হিসাব সমিতির যে উপাদানটা আছে, আমরা জানি এর সমান এল প্লাস ওই, এই উপাদানগুলো কোনটার উপরে কি প্রভাবটা পড়ছে, কোনটার কারণে বৃদ্ধি পেতে পারে, কোনটার কারণে হ্রাস পেতে পারে। আমাদের কাজ হচ্ছে এখন এগুলো একটু এই বিভিন্ন ছকের মাধ্যমে প্রকাশ করা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ছকে কয়টা ঘর হবে সেটা আমাদের এই লেনদেনগুলো অ্যানালাইসিস করে আগে নির্ণয় করে নিতে হবে। তারপরে আমরা এই ছকগুলো খাতায় আমাদের সুন্দর করে ড্রয়িং করতে হবে। আবার বলছি যে এই ছক কয়টা হবে, এখানে এখানে আমরা অলরেডি একটা দুইটা তিনটা চারটে সম্পদ আসছে, আর দুইটা এই পাশে আসছে, অর্থাৎ একটা দায় আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এটা কম বেশি হতে পারে, ফিক্স না যে চারটে হবে। এখানে যতগুলো সম্পদ হবে তার জন্য আমাদের সেই কয়েকটা ঘর হবে। আর দায় যদি একাধিক থাকে, যেমন এখানে পাওনাদার আছে, কোনো কোনো ঋণ থাকতে পারে বা অন্য কোনো দায় থাকতে পারে, সেক্ষেত্রে এখানে তিনটা বা দুইটা হতে পারে। আর মূলধনের জন্য ফিক্সড আর একটা ঘর থাকবে। তার মানে এই ঘরগুলো কখনোই ফিক্স না যে এই কয়টাই হবে। এটা ডিপেন্ড করবে আমাদের যে লেনদেনটা দেওয়া থাকবে, এই লেনদেন গুলো থেকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে যে সম্পদগুলো হবে সেই সম্পদগুলোর জন্য কয়েকটা ঘর হবে, আর দায়গুলোর জন্য এবং মূলধন বা মালিকানা সত্ত্বের জন্য আর একটা ঘর হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, বেসিক যে নিয়মটা, যে একদম শুরুতে দেখা যাবে আমাদের কিছু সম্পদ দেওয়া থাকবে অথবা কিছু দায় নিয়ে ব্যবসা শুরু করতে হবে, অর্থাৎ সম্পদ এবং দায় এগুলো নিয়ে ব্যবসা শুরু করবে। তো এখানে যেটা করতে হবে, যে সম্পদ গুলো সবার আগে লিখতে হবে, যে নামগুলো দেওয়া আছে ঠিক ওই নামে সবার আগে আমরা লিখবো, যে ব্যালেন্সটা দেওয়া থাকবে শুরুতে। এবং এই পাশে দায় বা মূলধনের যে ব্যালেন্সটা দেওয়া থাকবে, ঠিক আমাদের ওই ব্যালেন্সটাও এখানে লিখতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার, যে যদি কোনো কারণে, যে কোনো একটা লেনদেনের কারণে এইখানে যে সম্পদগুলো লিখছি সেগুলো যদি বৃদ্ধি পায়, অথবা যে দায় বা মূলধনটা লেখা হয়েছে সেটাও যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা প্লাস করব। আর কোনো লেনদেনের কারণে যদি এইখানে যে সম্পদগুলো লিখছি বা এখানে পাওনাদার বা মানে যে কোনো দায় বা মূলধন থাকবে, সেটা যদি হ্রাস পায়, তাহলে আমরা সেখান থেকে বিয়োগ করে দেখাবো। এভাবে করে সবগুলো লেনদেন আমরা যে করব, অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে সবগুলোর সাথে অ্যাডজাস্ট করব এবং অ্যাডজাস্ট করার পরে একটা পর একটা বসাবো। ফাইনালি দেখা যাবে যে অ্যাসেট সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ দায় যোগ মালিকানা সত্ত্ব সমান হবে। অর্থাৎ হিসাবের এই যে এই সাইড এবং এই সাইড দুই পাশ সমান হবে। তো এখানে আমরা আরেকটা ঘর দিয়ে দিতে পারি, তাহলে সুন্দর হবে। কারণ আমরা জানি যে এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের এই সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হবে। তো শুরু করা যাক। দেখেন, শুরুতে দেওয়া আছে জানুয়ারি 1 তারিখে, তো আমরা এখানে আমরা লিখবো জানুয়ারি 1 তারিখ। দেখেন, জনাব কামাল নগদ 20,000 টাকা, আমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, এখানে লিখলাম 20,000 টাকা। এবং 50,000 টাকার আসবাবপত্র, তার মানে এই যে আসবাবপত্র ঘরে এখানে 50,000 টাকা দিব। এরপর দেখেন 5,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে ব্যাংক জমা 5,000 টাকা। আচ্ছা, তার মানে এখানে আমাদের তিনটে সম্পদ ছিল, একটা ছিল নগদ, আসবাবপত্র, একটা ব্যাংক জমা। নগদ, আসবাবপত্র, ব্যাংক জমা। এখন এই তিনটা সম্পদ মিলে ব্যবসার একটা মূলধন আসছে, তার মানে 50 আর 70 আর 5 75,000 টাকা এখানে মূলধনে করে বসায় দিব। আচ্ছা, এরপর দেখেন জানুয়ারি 5 তারিখে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। তো আমরা জানি যে পণ্য ক্রয় করলে নগদ টাকা ব্যবসা থেকে চলে যায়। যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে আমরা যেটা করব 5 তারিখে এই যে এখান থেকে আপনার 20,000 টাকা কমাই দেব, অর্থাৎ এভাবে মাইনাস টাকা রাখবো। আর এবার পণ্য ক্রয় করলে একটা খরচ বৃদ্ধি পায়, আর খরচ বৃদ্ধি পেলে মূলধন বা মালিকানা সত্ত্ব কমে। যেহেতু মালিকানা সত্ত্ব কমতেছে, সুতরাং এই যে এখান থেকে আমাকে 20,000 টাকা কমাই দিতে হবে। আচ্ছা, এরপর দেখেন জানুয়ারি 10 তারিখে নগদে পণ্য বিক্রয় করছে। তো আমরা জানি যে নগদে পণ্য বিক্রয় করলে যেটা হয় যে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায়। আবার বলছি, নগদে পণ্য বিক্রয় করছি, আমরা যে কোনো প্রোডাক্ট যদি বিক্রি করি তাহলে আমাদের হাতে টাকা আসে। ঠিক সেম ভাবে ব্যবসায় প্রোডাক্ট বা পণ্য বিক্রি করলে ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায়, জন্য আমরা এখানে যোগ করব। তার মানে এখানে
50,000 টাকা নগদে পণ্য বিক্রি করছি, তার মানে এখানে 50,000 টাকা যোগ করে দিলাম। এরপর দেখেন বিক্রয় করলে একটা আয় বৃদ্ধি পায়, আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে যেটা করতে হয় মালিকের সাথে বাড়াই দিতে হয়। এই জন্য মূলধনের সাথে এখানেও 50,000 টাকা প্লাস করে দিব। দেখেন প্লাস করলে এখানে প্লাস সাইন দেওয়া লাগবে না, বাট মাইনাস যদি করা হয় তখন এখানে ব্র্যাকেট দিয়ে আটকাইয়ে মাইনাস সাইন দ্বারা বোঝানো হয়, ব্র্যাকেট দ্বারা। এরপরে জানুয়ারির 15 তারিখে বাকিতে পণ্য ক্রয় আছে 10,000 টাকা। এখানে জিনিস মনে রাখতে হবে যে বাকিতে পণ্য ক্রয় সবার আগে যখন ক্রয় করছি তাহলে অবশ্যই একটা খরচ বৃদ্ধি পাইছে, আর খরচ বৃদ্ধি পাইলে আমরা জানি মূলধন বা মালিকানা সূত্র কমে, সুতরাং এখান থেকে আমাকে কমাতে হবে। আর বাকিতে যেহেতু পণ্য ক্রয় করছি টাকাটা এখনো দেওয়া হয় নাই, সুতরাং এখানে আমার একটা দায় বৃদ্ধি পাইছে, যেটাকে বলে পাওনাদার বৃদ্ধি। দেখেন 15 তারিখে বাকিতে পণ্য ক্রয় করছি 10,000 টাকা, তাহলে বাকিতে যেহেতু পণ্য ক্রয় করছি নগদে পরিশোধ করি নেই, টাকাটা আমাদের ভবিষ্যতে পরিশোধ করব, সুতরাং টাকাটা দেওয়া হয় না দেখে পাওনাদার বৃদ্ধি পাইছি বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাইছে। এই জন্য 10,000 টাকা আমরা এখানে যোগ করে দেব, দায় বৃদ্ধি করে দিলাম। আর অপর দিকে পণ্য করা একটা খরচ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য এখান থেকে মাইনাস করে দেব। এরপর দেখেন জানুয়ারি 20 তারিখে ব্যাংকে জমা 5,000 টাকা। তো আমরা জানি ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয় তাহলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, মানে সম্পদ হ্রাস পায়, মানে নগদ টাকা হ্রাস পায়। অপর থেকে ব্যাংক একটা সম্পদ, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বৃদ্ধি পায়। তাহলে যেহেতু আমরা 20 তারিখে ব্যাংকে টাকা জমা দিছি, তাহলে নগদ টাকা যেহেতু জমা দিচ্ছি তার মানে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে, এই জন্য 5,000 টাকা এখান থেকে কমায় দেবো। আচ্ছা, অপর দিকে দেখেন ব্যাংকে যেহেতু জমা দিচ্ছি তার মানে ব্যাংকে টাকা বাড়ছে, এই জন্য 5,000 টাকা বাড়াই দেবো। এরপর দেখেন জানুয়ারি 25 তারিখে যেটা আছে যে ধারে পণ্য বিক্রয়। তো আমরা জানি ধারে পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের 25 তারিখে দেখেন ধারে পণ্য বিক্রয় করলে একটা আয় বৃদ্ধি পায়, অপর দিকে টাকাটা যেহেতু নগদে পাই নেই ভবিষ্যতে পাবো, দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। আবার বলছি ধারে পণ্য বিক্রয় করলে টাকাটা এখনো নগদে পাই নেই, ভবিষ্যতে পাবো, এজন্য দেনাদার বা প্রাপ্য হিসাবটা বৃদ্ধি পাবে। আর আয় বৃদ্ধি পাবে দেখে মূলধন বা মালিক হিসাব বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ধারে পণ্য বিক্রয় করছি 3,000 টাকা, এখানে আমরা 3,000 টাকা প্লাস করে দেব। ঠিক এই যে মালিকানা সত্ত্ব এখানেও 3,000 টাকা প্লাস করে দেব। এরপর দেখেন 28 থেকে ধারে সেবা প্রদান 2,000 টাকা। তো ধারে সেবা প্রদান করলে যেটা হয় যে টাকাটা আমরা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো আর কি, তার মানে এক্ষেত্রেও দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে। আর অপর দিকে যেহেতু সেবা প্রদান করা হয়েছে একটা আয় বৃদ্ধি পাইছে, এই জন্য আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। 28 তারিখে যেটা হচ্ছে দেখেন ধারে সেবা প্রদান করছি, যার ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বৃদ্ধি পাইছে কয় টাকা, 2,000 টাকা, এজন্য প্লাস করে দিছি। অপর দিকে আপনার ধারে সেবা প্রদান করা হয়েছে, সেবা একটা আয়, সেবা প্রদান করা মানে আয় বৃদ্ধি পাওয়া, তার মানে আয় যেহেতু বৃদ্ধি পাইছে এই জন্য মালিকানা সত্ত্ব 2,000 টাকা বৃদ্ধি করে দিলাম। 30 তারিখে বাট্টা প্রদত্ত হলো 5,000 টাকা। আমরা জানি বাট্টা প্রদত্ত যখন হয় তখন একটা খরচ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর অপর দিকে দেনাদারের টাকা হ্রাস পায়। আবার বলছি বাট্টা যখন প্রদান করা হয় বা প্রদত্ত হয় সেটা নগদে কখনোই দেওয়া যায় না, নগদে কখনো পাওয়া যায় না, বাট্টা সবসময় বাকিতে হয়। এই জন্য বাট্টা প্রদত্ত যেটা হবে এটা হচ্ছে বিবিধ দেনাদারের টাকা কমাবে, অপর দিকে আপনার একটা খরচ বৃদ্ধি পাবে। তাহলে 30 তারিখে দেওয়া আছে বাট্টা প্রদত্ত হলো, বাট্টা প্রদত্ত যেহেতু হয়েছে সুতরাং দেনাদারের টাকা কমবে, এখান থেকে 5,000 টাকা কমাই দেব। আর এই প্রদত্ত বাট্টা একটা খরচ, এই জন্য আমরা মালিকানা সত্ত্ব থেকে 5,000 টাকা হ্রাস করে দেব। ফাইনালি আমাদের দেখেন দেওয়া আছে জানুয়ারি 31 তারিখে ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। তো আমরা জানি ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করি তাহলে প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায়। আবার বলছি ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায়, কোন টাকা, নগদ টাকা বৃদ্ধি পাবে। অপর দিকে যেহেতু ব্যাংক থেকে টাকা উঠাইছি এর ব্যাংকের টাকা হ্রাস পাবে। তাহলে নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাইছে 31 তারিখে 10,000 টাকা এখানে বৃদ্ধি করে দিছি, আর ব্যাংক থেকে টাকা কমবে এই জন্য এখান থেকে 10,000 টাকা হ্রাস করে দিলাম। তো এই ছিল আমাদের লেনদেন গুলো, সবগুলো লেনদেন এভাবে আমাদের বসাতে হবে। বসানোর পর আমাদের যেটা করতে হবে যে এই সবগুলো যোগফলগুলো নামাতে হবে। তাহলে আমরা একটু যোগফলগুলো নামাই দেখি কি আসে রেজাল্ট আমাদের। দেখেন এখানে 10,000 টাকা ছিল, 10,000 টাকা রেখে দিলাম। এখানে ছিল আমাদের দেখেন কত টাকা, 75,000, আর এখানে 3 আর 2 5, 80,000, 80 আর 50, 1,30,000। 1,30,000 টাকা থেকে যদি 30,000 মাইনাস দিই থাকবে 1,00,000, 1,00,000 থেকে 5,000 চলে গেলে থাকবে হচ্ছে 95,000।
তো দেখেন, এরপর আমরা যদি যেটা করি যে 3,000 আর 2,000, 5,000 আর 5,000 যদি বিয়োগ যায়, তাহলে আমাদের এখানে থাকবে জিরো, অর্থাৎ কিছু থাকবে না। দেখে এখানে একটা ড্যাশ সাইন দিয়ে রাখছি। এখানে 5,000, 5,000, 10,000 থেকে যদি এই 10,000 বিয়োগ দিই, এখানেও কিছু থাকবে না ব্যালেন্স। এখানে 50,000 ছিল, 50,000 নামায় রাখছি। আচ্ছা, এইটা পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের 55,000 টাকা হবে। আচ্ছা, এবার এই দুটো যোগ করলে 1,05,000 টাকা। ঠিক সেম ভাবে এই পাশে যোগ করলে 1,05,000 টাকা আসবে। তার মানে আমরা যদি এই সম্পূর্ণ লেনদেনগুলো অ্যানালাইসিস করি এবং এই টেবুলার সাথে দেখাই, সর্বশেষ যে রেজাল্ট আসছে আমাদের সম্পদ সমান সমান গায়ের যোগ মালিকানা সত্য, অর্থাৎ দুই পাশের যেটা সমান আসছে, আশা করি আমাদের এই যে ছকটা দেখানো হয়েছে এর ভিতরে কোনো ভুল নাই। কারণ যখন আমরা দেখবো যে একদম বছর শেষে যা সরি অ্যানালাইসিস করার পরে দুই পাশে যেটা সমান হবে, তখন মোটামুটি শিওর হওয়া যায় যে না, আমার এই অ্যানালিসিসের ভিতরে কোনো ভুল নাই। তারপরে এমন হতে পারে যে কোনো কারণে আপনি টাকার অঙ্কে কম বেশি লিখতে পারেন, যেমন এখানে 3,000 টাকা লিখছেন, 3,000 টাকা 2,000 লিখছেন, এখানে 2,000 লিখছেন, এমন ভুল হতে পারে। এই সমস্ত ভুলের কারণে অনেক সময় অঙ্ক মিলে যেতে পারে, বাট অঙ্ক যে মিলে গেলেই যে সবসময় কারেক্ট হবে এমন না। বাট যখনই মিলে যাবে তখনই মোটামুটি শিওর হয়ে যায় যে এই অঙ্কটার ভিতরে কোনো সমস্যা হয় নাই বা অঙ্কটা পুরোপুরি মিলে গেছে। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে আজকের ক্লাসটা। তো এই ক্লাস নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এইভাবে করে 4-5টা সিরিজের মাধ্যমে বা 4-5টা ভিডিওর মাধ্যমে আমরা কতগুলো সমস্যা আনবো, সমস্যাগুলোকে এইভাবে করে সমাধান করবো এবং ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। অ্যাকাউন্টিং ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।